দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ফোকাস পয়েন্টে আমরা একটা নির্দিষ্ট ইস্যুতে একজন নির্দিষ্ট গেস্টের সাথে কথা বলে থাকি। আর আজকে সেই বিষয়ে আমরা কথা বলবো, যেটি হচ্ছে বিষয় আমরা সবাই বলতে পারি বাংলাদেশ নিয়ে আমরা আজকে কথা বলবো। চলমান পরিস্থিতি এবং এর অর্থনৈতিক প্রভাব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে অতিথি আছেন পলিসি রিসার্চ এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসুদ রিয়াজ। কেমন আছেন? ভালো আছি, মানে ভালো খারাপ মিলিয়েই আছি আর কি। শারীরিকভাবে ভালো আছি, মনটা ভালো নেই। আচ্ছা, তো এই বর্তমান পরিস্থিতির দুটো দিক আছে স্বাভাবিকভাবে। একটি দিক সেটি মানুষের দৈনন্দিন জীবনে পড়ে এবং রাজনৈতিক, আরেকটি দিক হচ্ছে অর্থনৈতিক। আমরা আসলে আজকে অর্থনীতির জায়গাটায় মূল ফোকাস করতে চাই। আপনি বলছিলেন আপনি ভালো নেই, আপনার মন খারাপ। আমাদের সকলেরই আসলে নানান ধরনের মানসিক অবস্থা দিয়ে যাচ্ছি, কিন্তু অর্থনীতি আসলে মন বোঝে না। অর্থনীতি শুধু বোঝে অর্থনীতি। হ্যাঁ, কি পরিমাণ আয় হলো, কি পরিমাণ ব্যয় হলো, কিংবা এক্সপোর্ট ইম্পোর্ট, রেমিটেন্স, অর্থনীতি শুধু এগুলোই বোঝে, অর্থাৎ নাম্বার বোঝে। তো চলমান ঘটনা যা দেখছি আমরা বাংলাদেশে, সেটির কারণে অর্থনীতি যদি ছোট্ট করে আপনার কাছে জানতে চাই কেমন প্রভাবিত হতে পারে। না, ধন্যবাদ। নিঃসন্দেহে এই সময় একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সেটার অনেকগুলোই আমাদের মানে মন খারাপের দিক বা উদ্বেগের দিক আছে, অর্থনীতি তার মধ্যে একটা। আমি আপনার প্রশ্নটাও খুবই সময়োপযোগী, কিন্তু সেখানে যাওয়ার আগে আমি এইটা বলে একটু শুরু করতে চাই যে আসলে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি যেখানেই যাই, দিন শেষে সবার আগে মানুষ, সবার শেষে মানুষ। তো তখন সেই জায়গা থেকে যদি চিন্তা করি, গত পরশুর পত্রিকা অনুযায়ী 212টা, বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে আর অন্যান্য নাম্বার, 212 জন মানে মানুষ এখন আর নেই। এই গত 8-10 দিনের বিক্ষোভ, মিছিল, গোলাগুলি, 212 জন মানুষকে আমরা হারিয়েছি, আমাদের বাংলাদেশিকে। এবং এর মধ্যে আরও দুঃখজনক হলো একটা বড় অংশই তারা শিক্ষার্থী। সুতরাং তাদের মানে অল্প বয়সেই তাদের প্রাণগুলো চলে গেল। সুতরাং এই নিরপরাধ প্রাণ হানির এইটার ব্যথা কিন্তু মানুষের মন থেকে যাবে না, এবং এটার জন্য যারাই দায়ী তাদেরকে যথাযথ তদন্ত এবং যথাযথ প্রসেসের মাধ্যমে আইনের আওতায় আনা, সেই জায়গাটা কিন্তু এখন সবারই কাম্য, এবং সেটাই আমরা আশা করছি। এবং আর এই ধরনের কোনো প্রাণহানি হোক, এটা আমরা কেউই চাই না। এবং আমাদের স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতার যে মূল মন্ত্র গণতন্ত্র, সেটাকে যদি আমরা সমুন্নত রাখতে চাই, সেখানে মানবাধিকার এবং জীবনের ন্যূনতম নিরাপত্তা, এটা আমাদেরকে গ্যারান্টি করতেই হবে। আর অর্থনীতির উপরও কিন্তু মানুষের প্রভাব আছে নিঃসন্দেহে। দিন শেষে টাকা পয়সার হিসাব, আয় ব্যয়ের হিসাব, যেখানে পেমেন্টস আছে, পেমেন্ট করতে হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু অর্থনীতি মানুষের জন্য, অর্থনীতি চলেও মানুষের দ্বারা। সেই মানুষ যদি ভালো না থাকে, সেই মানুষ যদি কাজ করতে না পারে, সেই মানুষ যদি মানসিকতার তার মানে একটা ভালো পজিশনে না থাকে, কর্মক্ষম হলেও দেখা যায় আমার প্রোডাক্টিভিটি থাকে না, সেই অর্থনীতিরও সেখানেও কিন্তু আমার একটা ব্যাপক লস আছে। এখন আসি আমাদের ডিরেক্ট লস কি হলো। অবভিয়াসলি ধরেন প্রায় 16 তারিখ থেকে যদি ধরি, প্রথম দিন যেদিন 6 জন বা 7 জন মারা গেল, 17, 18, 19, 20, 21, এবং তারপর আরও 2-3 দিন ছুটি, প্রায় 7-8 থেকে 9 দিন বাংলাদেশে অনেক জায়গাতেই কর্মকাণ্ড, একেবারেই অর্থনৈতিক কর্মকাণ্ড, জীবন স্থবির হয়ে গেছিল। তো আমরা পত্রপত্রিকায় একটা হিসাব দেখছি যে দিনে $1.2 বিলিয়ন মতো আমাদের লস হয়েছে। এটা আসলে হিসাবটা এসছে একটা খুবই সিম্পল বা জেনারেলাইজড হিসাব থেকে, যে জিডিপি বছরে $465 বিলিয়ন, 365 দিন দিয়ে ভাগ করলে এটা আসে। কিন্তু আমি মনে করি এটা আসলে ওভার সিম্পলিফাইড। ঠিক আছে, অন্য কিছু না থাকলে এটা একটা মেথড, কিন্তু এই আমার অর্থনীতিতে লস হয়ে গেছে কয়েকটা জায়গায়। আমি বলবো, আমার কলকারখানা বন্ধ ছিল, সেখানে এক্সপোর্ট অর্ডার এবং ম্যানুফ্যাকচারিং আউটপুট, সেটা লস হয়েছে। আমার বহির্বিশ্বের সাথে বাণিজ্য, পোর্টে জাহাজ আসা যাওয়া করলেও সেখান থেকে খালাস হয়নি, বহির্বিশ্বের সাথে বাণিজ্য বন্ধই ছিল বলতে গেলে, বা তাই সেটার সাপ্লাই চেইনটা ডিসরাপ্টেড ছিল। তৃতীয়ত, আমার যে ট্রান্সপোর্ট সেক্টর, আমার বড় বড় শহর ঢাকা, চট্টগ্রাম বা ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জ, নরসিংদী, এখানে যে রিটেল সেক্টরগুলো, দোকানপাট, ব্যাংকিং, এগুলো সব বন্ধ ছিল। এখন বাংলাদেশে ডিজিটাল ইকোনমি ধীরে ধীরে বড় হচ্ছে, সেখানে ই কমার্স এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস সম্পূর্ণরূপে বন্ধ ছিল। এবং এর সাথে সাথে যে আমাদের দৈনন্দিন কার্যক্রমের ভিত্তিতে তাদের আর্নিংস, তাদের উপার্জন করে, যে আমাদের সেটা লেবাররা হোক বা নিম্ন আয়ের অনেকে আছে,
সেটাও প্রায় পুরোপুরি বন্ধ ছিল, আর ট্রান্সপোর্ট সেক্টরটা পুরোপুরি বন্ধ ছিল। তো এই সেক্টরগুলো যদি আমরা সব নেই তাহলে নিশ্চিতভাবে এটার 1 বিলিয়নের হয়তো অনেক বেশি আমরা দিনে আমরা লুজ করেছি। এটা হলো আমার একটা সরাসরি মানে টাকার হিসেবে আমার লস। কিন্তু সবচাইতে বড় লস হয়ে গেছে আমি মনে করি এই যে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ, বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের থেকে সেটা কেউ বলছে, এক পক্ষ বলছে সহিংসতা, আরেক পক্ষ বলছে প্রতিরোধ, যেটাই হোক সেখান থেকে প্রচুর আমাদের ভাঙচুরও হয়েছে। রাইট। এগুলোর কারণে এখন বিভিন্ন দেশের মিডিয়াতে এগুলো যেভাবে উঠে এসছে, এইটা আমাদের যে গ্লোবাল আমাদের বিজনেস পার্টনার্সরা আছে, ট্রেডার্স, ইনভেস্টর্স, ফাইন্যান্সিয়ার্স, তাদের মনে একটা নার্ভাসনেস সৃষ্টি হয়েছে এবং তাদের এই জায়গাটায় আমি আসছিলাম যে এইটা কি আসলে তাদের মধ্যে নতুন করে শঙ্কা তৈরি করছে কিনা যে আন্ডারলাইন মানে আনস্টেবিলিটি বাংলাদেশে এখনো বিরাজমান। জি, এখন দেখেন নিঃসন্দেহে করছে, প্রথম কথা হলো এটা। দ্বিতীয় হলো আমি বলি আমাদের কিন্তু অলরেডি একটা অর্থনৈতিক ঝামেলার মধ্যে আমরা ছিলাম গত প্রায় 2 বছর ধরে। আমরা কিন্তু বাংলাদেশের জন্মের পরে 52-53 বছরের সবচাইতে বড় অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের ম্যাক্রো ইকোনমিক সিরিয়াস একটা সংকট গত 2022-এর মে-জুন থেকে আমরা আছি। সেখানে রিজার্ভের ক্রমাগত পতন এবং একটা এখন ইউজেবল রিজার্ভ বা নেট রিজার্ভ হয়তো 15 বিলিয়নের নিচে নেমে আসছে এবং এটা ঊর্ধ্বমুখী হচ্ছে না, কমেই নামছে। টাকার মান গত 1.5-2 বছরে প্রায় 37-38% পড়ে গেছে এবং এখনো পুরোপুরি স্টেবল হয়েছে বলতে পারছি না, কারণ ইম্পোর্ট এখনো রেস্ট্রিক্টেড আছে। ছেড়ে দিলে স্বাভাবিক অবস্থায় গেলে ডিমান্ড বেড়ে এটা কি প্রেশার ক্রিয়েট করবে আমরা এখন জানি না। এর সাথে সাথে ইনফ্লেশনের জন্য তো মানুষের কষ্ট গত 1.5-2 বছর ধরে চলছে। এটার কারণে এই ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটা যখন নড়ে গেল, এটা নিয়ে কিন্তু আমাদের বিজনেস পার্টনারদের মধ্যে আমাদের ট্রেডিং পার্টনারদের মধ্যে অলরেডি একটা নার্ভাসনেস ছিল। তার সাথে যখন এত ব্যাপক মানুষের অংশগ্রহণে একটা অলমোস্ট দেশব্যাপী বিক্ষোভ এবং অলমোস্ট আমি বলবো শুরুতে শান্তিপূর্ণ বিক্ষোভই এবং বিক্ষোভকারীরা তো নিরস্ত্রই ছিল পুরো সময়টাতেই, এবং তারপর যে তাদেরকে কেন্দ্র করে বা তাদের উপর যে ভায়োলেন্সটা হলো, এই ব্যাপকতা এবং ভায়োলেন্স এই দুটো মিলে একটা নার্ভাসনেস সৃষ্টি হয়েছে যে তাহলে কি বাংলাদেশে ব্যাপক অসন্তোষ আছে কোনো না কোনো বিষয়ে? তার মানে কি বাংলাদেশে রাজনৈতিক বিভিন্ন বিষয় বা অধিকারের বিভিন্ন বিষয়ে রাইটস, সেখানে কি আনসেটেলড ইস্যুজ আছে বা আন্ডারলাইং ইস্যুজ আছে? যদি থাকে তখন সেটা আনসার্টেনিটি ক্রিয়েট করে। সেই আনসার্টেনিটিটা মনে হয় আমাদের এই মুহূর্তে বিদেশি ইনভেস্টর, বাংলাদেশের সাথে যারা ব্যবসা করতে চায়, ট্রেড, বাংলাদেশে যারা ফাইন্যান্স করতে চায়, তাদের মধ্যে সেই আনসার্টেনিটি, রাইটসের জায়গাটা তাদের জন্য একটা বড় কনসার্ন। বিশেষ করে আমাদের ক্রেতারা যারা পশ্চিমারা, আমাদের যে কোনো পণ্যই হোক, বিশেষ করে গার্মেন্টস হোক আর যেটাই হোক, রাইটসের ক্ষেত্রে তারা অনেক কনসার্ন। এই জায়গাটায় কিভাবে এই কনসার্নটা অ্যাড্রেস করা যেতে পারে? কারণ যদি এখন থেকে আমরা মেকানিজমটা শুরু করি, হয়তো বা এটা শেষ করতে কিংবা কনভিন্স করতে ইট উইল টেক টাইম। কি করা যেতে পারে তার আগে আমরা আসি কেন সেই কনসার্ন হতে পারে বা হচ্ছে। একটা হলো যে আপনি আমাদের সময়টা চিন্তা করতে হবে। আমরা এলডিসি থেকে গ্র্যাজুয়েট করব 2026 সালে, এটা আমরা একটা ট্রেনে আছে এবং গ্র্যাজুয়েট করার কোয়ালিফিকেশন অর্জন করেছি, এটা আমি মনে করি একটা আমাদের সবারই একটা গৌরবের বিষয়, কোনো সন্দেহ নেই। কিন্তু গৌরব শুধু মনে মনে মাথায় রেখে নিজেরা পুলকিত হলে তো হবে না, এর সাথে সাথে আরও নতুন দায়িত্ব কি আসবে সেটাও চিন্তা করতে হবে। শুধু এই গ্র্যাজুয়েট করা মাত্রই আমাদের একটা বড় জিনিস হবে যে 3 বছরের মধ্যে আমরা জিএসপি সুবিধা হারিয়ে ফেলবো, যেটা ছাড়া আমাদের যে সবচাইতে বড় রপ্তানির মার্কেট ইউরোপিয়ান ইউনিয়ন, যেখানে 58% আমাদের এক্সপোর্ট যায়, আরও অন্যান্য যে জিএসপি এনেবল কান্ট্রি আছে, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, সব কিছু মিলালে আমাদের বোধহয় টোটাল এক্সপোর্টের 64-65% এই জিএসপি সিস্টেমের বেনিফিশিয়ারি। আচ্ছা আচ্ছা। এখন জিএসপি যখন চলে যাবে 8-12% ক্ষেত্র, প্রোডাক্ট ভেদে, কান্ট্রি ভেদে ট্যাক্স বসবে। ইন্টারন্যাশনাল বাণিজ্য এতটাই কম্পিটিটিভ যে 1% দাম এদিক ওদিক হলে অর্ডার হারাতে হয়। সেখানে 8-12% দিয়ে আমরা কিভাবে টিকে থাকবো, খুব ডিফিকাল্ট হবে। তাহলে এটার যে অ্যাড্রেস করার যে ব্যাপারগুলো আছে, এর মধ্যে একটা হলো যে জিএসপির পরবর্তী ভার্সন আমরা পেতে পারি নাকি, জিএসপি প্লাস। আরেকটা হলো আমরা বিভিন্ন মানে ইম্পর্টেন্ট ট্রেডিং পার্টনার, এক্সপোর্ট ডেস্টিনেশন যেগুলো আছে, তাদের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টে যেতে পারি নাকি, বা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। এই দুটোর ক্ষেত্রেই কিন্তু পৃথিবী জুড়েই এটা হয় এবং বহু দশক ধরেই হচ্ছে। তারা যে দেশগুলো, বিশেষ করে ইউরোপিয়ান দেশ, ইভেন জাপান বা অস্ট্রেলিয়ার মতো দেশ, এবং তারা কিন্তু উন্নত বিশ্ব, সোজা কথা,
তারা এই নেগোসিয়েশনগুলোর সময় দেখে যেই দেশের সাথে তারা নেগোশিয়েট করছে তাদের হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড কেমন, সেই দেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে নাকি, সেই দেশের ডেমোক্রেটিক বা পলিটিক্যাল রাইটস আপহোল্ড করা হচ্ছে নাকি। সেই জায়গাতেই হয়তো গত 2 সপ্তাহের যে ঘটনাগুলা সেটা নানানভাবে প্রশ্ন তুলবে, সেটা নানানভাবে প্রশ্ন তুলতে পারে। এটার একটা প্রমাণ কিন্তু আমরা গতকাল দেখেছি। কিরকম? ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট নেগোসিয়েশন, যে একটা নতুন ফ্রেমওয়ার্ক বাংলাদেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের, সেটা শুধু জিএসপি না, সামগ্রিকভাবে বাংলাদেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্ককে আরো বড়, জোরদার করা, এগিয়ে নিয়ে যাওয়া, সেটার একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক, এটা একটা ভালো জিনিস ছিল অবশ্যই, কারণ একটা শক্ত ভিত্তিতে বাংলাদেশ সম্মত প্রথম হতো। সেইটার আলোচনা শুরু হওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসে। গতকাল ইউরোপিয়ান ইউনিয়ন ঘোষণা দিয়ে সেই আলোচনাকে স্থগিত করেছে। জিএসপি ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক, এই জায়গাগুলো হয়তো বা তারা মানবাধিকারের প্রশ্ন তুলবে কিংবা জানতে চাইবে, সেই জায়গাটা হয়তো বা গভর্নমেন্ট তার মতো করে এক্সপ্লেন করবে। কিন্তু সব কিছুই তো আসলে ওভারকাম করতে হবে, ওভারকাম করে সামনে এগিয়ে যেতে হবে। এগিয়ে না যাবার কি কোনো অল্টারনেটিভ আছে? না না, প্রশ্নই আসে না। আমরা শুনেন, আমাদের 17 কোটি লোকের দেশ, আমাদের অনেক ডেভেলপমেন্ট অর্জন আছে, কিন্তু সামনের দিনে আমাদের চাহিদা বা প্রয়োজনগুলো অনেক কিন্তু কঠিন। কারণ এই 17 কোটি লোককে শুধু খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখলেই হবে না, তাদের প্রসপারিটির দিকে, তাদের ইনকাম, ওয়েলথ, ন্যাশনাল ওয়েলথ ক্রিয়েশন, সেদিকে আগাতে হবে। এবং সেই জায়গায় বহির্বিশ্বের সাথে আমাদের যে সম্পর্ক, বাণিজ্যিক বিনিয়োগ, সেটার কোনো বিকল্প নাই। কারণ আমার দেশের ডোমেস্টিক অর্থনীতি গ্রো করবে, এটা আমরা আশা করি, কিন্তু আমাদের দেশের অর্থনীতি এখনো ওই পর্যায়ে যায়নি, ডোমেস্টিক অর্থনীতি, যে 17 কোটি লোকের মতো লার্জ পপুলেশনকে আপনার হাই ইনকাম কান্ট্রি বা ইভেন আপার মিডল ইনকাম কান্ট্রি লেভেলে নিয়ে যেতে যে পরিমাণ পাওয়ার দরকার হয়, সেটা এখনো পুরোপুরি ডোমেস্টিক ইকোনমি নাই। আগামী কয়েক বছরে হবে না, হয়তো ধীরে ধীরে ডোমেস্টিক ইকোনমি গ্রো করবে, ওটা নিয়ে সন্দেহ নাই, যদি সবকিছু ভালো থাকে, নীতি কৌশল ভালো থাকে। সুতরাং এটা শুধু বাংলাদেশ না, আমি কয়েক দশক আগে গেলে সাউথ কোরিয়া করেছে, তারপরে মালয়েশিয়া করেছে, রিসেন্টলি ভিয়েতনাম করেছে। এই দেশগুলো কিন্তু বিশ্বের যে মার্কেট, গ্লোবাল মার্কেট, সেইটার যে পাওয়ার, সেটাকে কাজে লাগিয়ে আপনার তারা বড় হয়েছে, লেভারেজ করেছে। সেইখানে কিন্তু আমাদের এক্সপোর্ট লেড গ্রোথ, এটার কোনো বিকল্প থাকবে না। ডোমেস্টিক ইকোনমি বর্তমানে যা আছে তার চেয়ে বড় হবে, শক্তিশালী হবে, কিন্তু এক্সপোর্ট লেড গ্রোথের কোনো বিকল্প থাকবে না। ফরেন ইনভেস্টমেন্ট, সেখানে আমার ইনফ্রাস্ট্রাকচারে, আমার লজিস্টিক্সে, আমার হাইলি ভ্যালু অ্যাডিং সেক্টরগুলোতে, আমার ইকোনমিক আপগ্রেডেশনে ফরেন ইনভেস্টমেন্টের কোনো বিকল্প নাই। তাহলে এগুলো, এবং তার সাথে সাথে আসেন ফাইন্যান্সিং। আমার সামনের দিনে, আমার অলরেডি রেভিনিউ জিডিপি রেশিও আমার খুব লো, আমার যদি ট্যাক্স আস্তে আস্তে বাড়েও, আমার সামনের দিনে ফাইন্যান্সিং নিডও অনেক বাড়ছে, বেসরকারি খাত ফাইন্যান্সিং এবং পাবলিক ফাইন্যান্সিং। সেইখানে আমার কিন্তু অল্টারনেটিভ ফাইন্যান্সিং সোর্সে যেতে হবে, এবং মোস্টলি মার্কেট বেসড এবং প্রাইভেট সেক্টর ফরেন ফাইন্যান্সিং, সেই জায়গায় যেতে হবে আমার। সেই ট্রেড বা এক্সপোর্ট, ফরেন ইনভেস্টমেন্ট, ফরেন ফাইন্যান্সিং, যেখানেই আমরা যাই, মার্কেট বেসড ফাইন্যান্সিং, তারা কিন্তু সবাই, এটা আপনি এই গত 2 সপ্তাহের ঘটনা ছাড়াও আমি বলছি, ইন জেনারেল পৃথিবী জুড়ে এখন ট্রেন্ড হলো রেসপন্সিবল বিজনেস কন্ডাক্ট, আরবিসি। আর বা ইউরোপিয়ান ইউনিয়ন তাদের পার্লামেন্টে কিছুদিন আগে এইচআরডিডি বলে হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স পাস করেছে। জার্মান সাপ্লাই চেইন অ্যাক্ট পাস করেছে। ইউরোপিয়ান ইউনিয়ন ইউ গ্রিন ডিল বলে একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আসছে, এবং এছাড়া ইউ আপনার বিভিন্ন কমপ্লায়েন্স মেকানিজম নিয়ে আসছে। এরা প্রত্যেকটা কিন্তু শুধুমাত্র এনভায়রনমেন্টাল এবং লেবার স্ট্যান্ডার্ডই দেখবে না, ওরা আপনার পুরো প্রোডাকশন এবং সাপ্লাই চেইনে হিউম্যান রাইটসের লেভেলটাও দেখবে, কোয়ালিটিটাও দেখবে। সুতরাং আমরা যদি সেই জায়গায়, এবং তারা বিবৃতিতে খুব স্পষ্ট বলেছে যে হয়তোবা ইউরোপের কোনো প্রতিষ্ঠান হয়তোবা এইটার কারণে তারা দোষী সাব্যস্ত হলে তাদেরকেও জরিমানা করবে। জার্মানির আইনে একদম ক্লিয়ারলি বলা আছে, জার্মান সাপ্লাই চেইন অ্যাক্ট, যেটা 2023-এ বলবৎ হয়েছে গত বছর, যে কোনো প্রথমত কি হলে তারা বিদেশের একটা এন্টিটির সাথে কোনো ধরনের কাজ করতে পারবে না, এক্সপোর্ট, ইম্পোর্ট, ফাইন্যান্সিং। আর কোনো জার্মান এন্টিটি যদি সেই এন্টিটি থেকে কোনো কিছু তারা কেনে, তাদেরকে কি ফাইন করবে, কয় বছরের জন্য তারা জার্মান বিভিন্ন বেনিফিট থেকে নিষিদ্ধ হবে, ক্লিয়ারলি বলে দেওয়া আছে। সুতরাং আমি এখন অলরেডি আমরা একটা ভালো প্রশংসা পাই, কম্পিটিটিভ প্রাইস, এর অর্ধেক প্রাইসেও আমরা দিই, ওই জার্মান কোম্পানি বা ব্রিটিশ কোম্পানি বা ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত কোম্পানি তারা আমাদের থেকে নিতে পারবে না, তাদের রেপুটেশনাল স্থানীয় লর কারণে, রেগুলেটরি রিস্কের কারণে। সুতরাং আমাদের তো কোনো উপায় নেই, আমাকে 17 কোটি লোকের
ভাগ্য বদলাতে হলে, তার ইনকাম বাড়াতে হলে, আমার 17 কোটি লোককে নেক্সট লেভেল অফ প্রসপারিটিতে নিতে গেলে আমার গ্লোবাল পার্টনারশিপ, ইকোনমিক পার্টনারশিপ ইজ এ মাস্ট, ইনভেস্টমেন্ট, ট্রেড, ফাইন্যান্সিং, তিনটা জায়গাতেই আমার হিউম্যান রাইটস এখন ওরা দেখবে, ইন্টারন্যাশনাল রেগুলেশন সেদিকে চলে গেছে। আমরা এতক্ষণ মানে উন্নয়ন অংশীদার কিংবা যাদের ইনভেস্টমেন্ট আছে অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বললাম। আমরা যদি একটু রেমিটেন্স নিয়ে কথা বলতে চাই, কারণ এই ক্যাম্পেইনে মানে যাই হচ্ছে না কেন সেখানে একটা জায়গায় আসলে দুর্ভাগ্যজনকভাবে উঠে এসছে যে একটা ফেসবুক ক্যাম্পেইন কিংবা সামাজিক মাধ্যমে ক্যাম্পেইন হচ্ছে রেমিটেন্স পাঠাবেন না। তারা একটা গ্রুপ মনে করছে রেমিটেন্স না পাঠালে হয়তো বা সরকার নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটাই স্বাভাবিক। কিন্তু যাই হোক না কেন এটা তো একটা ইম্প্যাক্ট আছে। আপনি কি মনে করছেন মানে অর্থনীতিবিদ হিসেবে? এটা যদি রেমিটেন্স শাটডাউন নামে একটা মুভমেন্ট বা এনআরবি, অনেক অনেক নন রেসিডেন্ট বাংলাদেশিরা তারা এটা, আমি নিজেও ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় দেখেছি শত শত কমেন্ট যে আমরা পাঠাবো কিন্তু আমরা ফর্মাল চ্যানেলে পাঠাবো, রাইট, কারণ তাদের পরিবারের হয়তো দরকার হবে, একেবারে না পাঠিয়ে পারবে না। কিন্তু ওই ফর্মাল চ্যানেলে না পাঠালেই তো দেশের ক্ষতি হয়ে যাবে, দেশের অর্থনীতির ক্ষতি হয়ে যাবে। কারণ আমাদের তো এমনিতেই প্রায় 50% রেমিটেন্স ইনফর্মাল চ্যানেলেই আসে গত অনেক বছর ধরে, এবং সেটার কারণে আমাদের দেশের অর্থনীতি একটা বড় বেনিফিট থেকে আমরা বঞ্চিত হতাম। আমাদের রিজার্ভ আরও স্ট্রঙ্গার হতে পারতো আগে, সেটা থেকে বঞ্চিত হয়েছিলাম। আর এখন তো রিজার্ভের অবস্থা করুন, এবং এখন তো সেই রেমিটেন্স যত পারা যায় আমার ফর্মাল চ্যানেলে আনা দরকার। এরকম একটা সময়ে যদি আমার নন রেসিডেন্ট বাংলাদেশি যারা এই রেমিটেন্সটা পাঠায় তারা একটা বড় অংশ যদি হুন্ডিতে চলে যায়, এটা আমাদের জন্য একটা মানে বিশাল, এবং শুধু বিশাল ঘা না, আমি বলবো মরার উপর কারার ঘা হবে। বিশাল ঘা এই কারণে, কারণ এই রেমিটেন্সের উপর কিন্তু আমার ডোমেস্টিক কনজামশন ইকোনমির অনেকটাই চলে। কারণ এই যে তার পরিবারগুলো এই টাকাটা পায়, তারা এই টাকাটা খরচ করে বিভিন্ন ফুড অ্যান্ড নন ফুড আইটেমে, বিশেষ করে রুরাল ইকোনমি, সেখানে কিন্তু এটার একটা বড় ইম্প্যাক্ট, এবং এটা আবার ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিসকেও এটা ড্রাইভ করে। আর মরার উপর খাড়ার ঘা কেন বলছি, আমি অলরেডি গত 2 বছর ধরে আমার এক্সটার্নাল সেক্টর বা আমার ব্যালেন্স অফ পেমেন্টে আমি একটা করুণ অবস্থার মধ্যে আছি। আমার রিজার্ভ কমতে 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 নেট বা ইউজেবল রিজার্ভ 15 বিলিয়নের নিচে নেমে এসছে, এবং এখনো ডাউনওয়ার্ড ট্রেন্ড। আমার ফরেন এক্সচেঞ্জের উপর প্রেশার হতে হতে 37% আমার ডিভ্যালুয়েশন হয়ে গেছে। এখন এই সময় আমার যখন আরো বেশি ফরেন কারেন্সি দরকার, সাপ্লাই আরো বাড়ানো দরকার, সেখানে যদি সাপ্লাইটা ড্রপ করে যায়, আমার যে ম্যাক্রো ইকোনমিক ইনস্টেবিলিটি বা ডিফিকাল্ট সিচুয়েশন আছে সেটা আরও ডিফিকাল্টে গিয়ে ইভেন একটা পর্যায়ে গিয়ে ধরেন আমার ব্যালেন্স অফ পেমেন্ট একেবারে কলাপস করতে পারে, সেই রিস্কটাও সৃষ্টি হয়। তাদের জন্য আপনার বার্তা কী হবে? এটা দেখেন খুব ডিফিকাল্ট বার্তা। যে একটা হলো যে রেমিটেন্স বাংলাদেশের প্রয়োজন, অর্থনীতির প্রয়োজন, এবং রেমিটেন্স স্বাভাবিক সময়ে এটা ফর্মাল চ্যানেলে আসবে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। এখন ওই যে আমাদের শুরুর বিষয়টা চলে যায়, পুরো বিষয়টাই আসলে অর্থনীতি এফেক্টেড হচ্ছে, কোনো সন্দেহ নাই, কিন্তু সব ছাপিয়ে মানুষ এবং মানুষের জীবন, সেই জিনিসটা সবাইকে, মানুষের কল্যাণ, মানুষের সেফটি, মানুষের জীবন বা কতগুলো জীবন চলে গেল, এটাই সবাইকে ভাবিয়ে তুলছে। এবং সেই ভাবনার কারণে অনেকে ইমোশনাল হয়ে এই সিদ্ধান্তে হয়তো গেছে। এখন তাদেরকে এই মুহূর্তে যে কিছু বলবেন যে আপনি ইমোশনাল হতে পারবেন না, সেই মোরাল রাইটটা কি আমাদের আছে? আমার তো মনে হয় নাই। কারণ সবাই যার যার জায়গা থেকে, সবাই সেই মানে বিবেক, আমরা যেটাকে বলি কনশান্স, এবং মোরাল বা নৈতিকতার জায়গা থেকে কিন্তু অনেক মানুষই এটা দেখছে। এবং যারা দেখছে তারা যদি সেইখান থেকে ইমোশনাল হয়ে এটা না আনার সিদ্ধান্ত নেয়, অবভিয়াসলি দেশ ক্ষতিগ্রস্ত হবে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে। কিন্তু তাকে কিছু বলার রাইটস আমাদের আছে নাকি, এটা আমি আসলে নিশ্চিত না। না, আমিও আপনার সাথে যে খুব বেশি দ্বিমত তা বলতে পারছি না। তবে ডেফিনেটলি দেশকে আমরা সবাই ভালোবাসি, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, এবং দেশকে তো এগিয়ে নিয়ে যেতে হবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নয়। অনেক ধরনের অনেক বেদনার ঘটনা থাকবে, আবার অনেক খুশির ঘটনাও তৈরি হবে হয়তো বা, সেই জায়গাটা আমরা হয়তো বা একদিন মিট করতে পারবো, সেই দিন হয়তো বা খুব বেশি দূরে। আমি আশাবাদী হতে চাই, আপনি নিশ্চয়ই আশাবাদী যে সামনে নিশ্চয়ই ভালো দিন অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। সেটাই। দর্শক, আমরা ফোকাস পয়েন্ট এখানেই শেষ করছি। আশাবাদী হতে চাই, সংকট কেটে সামনে সুদিন আসবে, আলো আসবে, আমরা সবাই ভালো থাকবো। দেখা হবে অন্য কোনো পর্বে।